তো মিশরের জনগণ হেঁটে তো 1 ঘন্টা এত দূর যেতে পারবে না, তো ওই সরকারকে পতনও করতে পারবে না। এই মুহূর্তে গণতন্ত্র সৌদি আরবে আসার কোনো সম্ভাবনা নেই। মিশরের স্বৈরাচার সিসির পতন কিভাবে হতে পারে? মিশরের স্বৈরাচার সিসির পতন কিভাবে হতে পারে এটা বলা খুব মুশকিল, কারণ সিসি এখন যেটা করেছে যে তার রাষ্ট্রের ক্যাপিটালও এখন মানে অনেক দূরে নিয়ে গেছে, যেন মানে আগে যেটা আর কি আপনার কি বলে কায়রো, মানে কায়রো ঢাকা শহরের মতো বা ঢাকা শহর থেকে আরেকটু বড়, মানে বিশাল জনগোষ্ঠী। সো জনগোষ্ঠী একত্রিত হয়ে এই সরকার পতনের টান দিতে পারে, যেটা আরব স্প্রিংসে হয়েছিল। কিন্তু এখন যেটা হয়েছে যে সে ক্যাপিটালটাও সরিয়ে নিয়েছে অনেক দূরে, মানে 1 ঘন্টা লাগবে ওই ক্যাপিটাল পর্যন্ত যেতে। সো মিশরের জনগণ হেঁটে তো 1 ঘন্টা এত দূর যেতে পারবে না, সো ওই সরকারকে পতনও করতে পারবে না। এবং ওখানে প্রেসিডেন্সিয়াল প্যালেসের যেটা খরচ, মানে প্রেসিডেন্সিয়াল প্যালেস যেটা করেছে আপনার এই নতুন ক্যাপিটালে, এইটার আকার আমেরিকা যারা বিশ্বের উপরে এখন সর্ট অফ ইফ ইউ উইল রুল করে, তাদের প্রেসিডেন্টের যে বাসা হোয়াইট হাউসের দিকে 30 গুণ বড়। হোয়াইট হাউসে মানে আমেরিকা পুরো বিশ্বের উপরে প্রভাব বিস্তার করে, তার প্রেসিডেন্ট তাহলে সবচেয়ে বেশি শক্তিশালী লোক, সেই লোকের যে থাকার বাসা হোয়াইট হাউস, যেটাকে পুরো বিশ্ব চিনে, সেই হোয়াইট হাউসের থেকে 30 গুণ বড়। মিশর একটা গরিব দেশ, যেটা এখনো আপনার স্পেশালি এই যে সর্ট অফ আপনার ওই রাশিয়া ইউক্রেন ওয়ারের পর শুরু হবার পর তারা মানে অলমোস্ট বেশিরভাগই তারা অনুদানের উপরে চলে। সেই দেশের রাষ্ট্রপতির বাসভবন আসলে তো প্যালেস, হ্যাঁ, স্বৈরাচারের প্যালেস হোয়াইট হাউসের থেকে 30 গুণ বড়। 30 গুণ, 1 গুণ 2 গুণ 3 গুণ না, কিন্তু 30 গুণ বড়। আপনি চিন্তা করতে পারেন। তো এখন পয়েন্টটা হলো যে মিশরে আবার স্টেবিলিটি দরকার, এটা বিশ্বের দরকার, যুক্তরাষ্ট্রের দরকার, রাশিয়ার দরকার, সৌদি আরবের দরকার, অন্য ফোর্সেসগুলোর মিশরের স্টেবিলিটি দরকার। কেন মিশরের স্টেবিলিটি না থাকলে ইসরায়েলের স্টেবিলিটি আবার কোয়েশ্চেন্ড হয়। মিশরের স্টেবিলিটি না থাকলে এই যে আপনার মিডল ইস্ট ট্রেডের স্টেবিলিটি আপনার নষ্ট হয়। সো এই কারণে মিশরের স্টেবিলিটি রাখার জন্য হতেই পারে যে এই স্বৈরশাসককে শক্তিশালী বানাবার জন্য আরও এক্সট্রা খরচ করবে আমেরিকা, আরও এক্সট্রা খরচ করবে সৌদি আরবিয়া, আরও এক্সট্রা খরচ করবে ইসরায়েল। সো সহজে হয়তো পতন হবে না। আপনি মনে রেখেন আসাদের পতন কিন্তু এই দেশগুলোর মারামারির জন্যই হয়েছে। এখনও টার্কি সাপোর্ট দিয়ে যাচ্ছে, আমেরিকা সাপোর্ট দিয়ে যাচ্ছে, ইসরায়েল সাপোর্ট দিয়ে যাচ্ছে বলেই হঠাৎ করে গত কয়েক সপ্তাহের ভিতরে আসাদের রেজিম শেষ হয়ে গেল। এটা কিন্তু একা একা হয়নি, এরা সাপোর্ট দিয়ে যাচ্ছে বলে। আবার এরা যদি কাউন্টার পয়েন্ট চিন্তা করেন যে আসাদকে সাপোর্ট দিত, তাইলে রেবেল বেসিসগুলোও থাকতো না, পুরা সিরিয়াটাই আসাদের দখলে থাকতো। সো এই যে এই পয়েন্টগুলো আপনার মাথায় রাখতে হবে। মানে আমরা যখন বলি গণ অভ্যুত্থানে শুধু এটা হয়ে গেছে, গণ অভ্যুত্থানে সবসময় সব জায়গায় হয় না, সবসময় সব জায়গায় হয় না। আচ্ছা, এর প্রভাব আরব বিশ্বে কেমনটা পড়বে? বাশার আল আসাদ পালিয়ে গেছে কিনা এখন আমরা শিওর না, তবে নিউজে যা আসছে মনে হয় সেটাই হওয়ার কথা। এবং রেবেল ফোর্সেসরা যদি সর্ট অফ ড্যামাস্কাস দখল করতে সক্ষম হয়, তাহলে তার পালানো ছাড়া বা দখল করতে পারবে এমন জায়গায় চলে আসে, তাহলে পালানো ছাড়া আর কোনো উপায় থাকার কথা না। এবং যদ্দূর আমরা নিউজ মিডিয়ামে দেখছি যে ড্যামাস্কাসের যত কাছেই রেবেল ফোর্সেসরা এসছে, তারা অলরেডি ক্লেম করছে ড্যামাস্কাস দখল করে নিয়েছে, বাট কোনো জায়গায় তারা কোনো আসাদের ফোর্সেস থেকে কোনো রেজিস্ট্যান্স পায়নি। রেজিস্ট্যান্স না পাওয়ার একটা কারণ আছে, আসাদের ফোর্সেস বহুদিন ধরে আসাদ ঠিকভাবে বেতন দিতে পারে না, আর্মস অ্যান্ড অ্যামিউনিশন ঠিকভাবে কিনতে পারে না। ইসরায়েল আর মানে হামাস এবং ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধটা নতুন করে আবার শুরু হওয়ার পর, ওটাও তো 1 বছরের বেশি হয়ে গেল, 1.5 বছর হয়ে যাচ্ছে। তো ওটা শুরু হবার পর যেটা হয়েছে যে ইরান যে আসাদকে সাপ্লাই করতো, ওই সাপ্লাই বন্ধ হয়ে গেছে। রাশিয়া তো ইউক্রেন ওয়ারের পরই তাদের সাপ্লাই বন্ধ হয়ে গেছে। উল্টা দিকে হামাসের সহযোগিতা যেটা আসাদ পেত থ্যাঙ্কস টু ইরান, এটা বন্ধ হয়ে গেছে, কারণ হামাস নিজের খারাপ অবস্থা। সো এই যে এতগুলো সাপোর্ট বেস নষ্ট হয়ে যাবার জন্য গত 1 বছরে আসাদ, মানে গত 2.5 বছরে ইউক্রেন ওয়ারের জন্য কিছু দূর ইসে হয়েছে, আর গত 1 বছর আরও অনেক বেশি দুর্বল হয়ে গেছে। এই দুর্বলতার জন্য ওর আর্মি এমন জায়গায় ছিল না যেখানে ফাইট করতে পারে। এর ভিতরে হঠাৎ করে ইসরায়েল আর টার্কি স্পেশাল সাপোর্ট দিয়েছে, রেবেলদেরকে একটানা এসে দখল করে নিয়েছে। তো এই ঘটনায় এখন ডিফারেন্ট ফোর্সেস, মানে একটা থাকে না যে দেখেন বিশ্বের সব জায়গায় অনেক সময় মানে ভিন্ন ভিন্ন ফোর্স থাকে, এই ফোর্সগুলো একটা ব্যালেন্সে থাকে। যেমন মনে করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে 1990 সাল পর্যন্ত একটা গ্লোবাল ব্যালেন্স ছিল, আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন, তুমি ইদার এই পক্ষে বা ওই পক্ষে, ওকে, ওদের সর্ট অফ এরিনা অফ ইন্টারেস্টের ভেতরে। সো একটা ব্যালেন্স ছিল যে একটা সুপার পাওয়ারের কাউন্টার আরেকটা সুপার পাওয়ার। 90-এর পর যেটা হলো যে একটা সিঙ্গেল সুপার পাওয়ার হয়ে গেল। এই সিঙ্গেল সুপার পাওয়ারের সাথে তুমি ভালো সম্পর্ক করে চলতে পারলে তুমি ভালো আছো, নাহলে তুমি ভালো নাই। হ্যাঁ, এইখানে আমেরিকা একটু আমেরিকার একটা সুযোগ ছিল পুরো বিশ্বকে দেখানো যে ঠিক আছে, মানে সুন্দর আইন আমাদের বানানো হয়েছে,
আমরাও আইন মানবো, তোমরাও আইন মানবা। এটা যদি আমেরিকা ফলো করতো, আজকে হয়তো পুরো বিশ্বের অবস্থান আরো সুন্দর সুষ্ঠু হতো। কিন্তু আমেরিকা যেটা করেছিল তখন, যে না আমরা আইন বানিয়েছি, কিন্তু এখন তো আর আমাদের কোনো কম্পিটিটর নাই, সো আমরা যা ইচ্ছা করবো, তোমরা আইন মানবা। এই জায়গা থেকে সব ঝামেলাগুলোর শুরু। সো এই জায়গা থেকে যেহেতু ঝামেলাগুলোর শুরু, এখন ওই যে মিডল ইস্টে যে ডিফারেন্ট প্রেশারগুলো আছে, এগুলোর ব্যালেন্স আস্তে আস্তে, যে ব্যালেন্সটা ছিল, এই ব্যালেন্সটা এখন নষ্ট হয়ে গেছে। সিরিয়াতে ব্যালেন্স নষ্ট হয়ে গেছে, আপনার লেবাননে ব্যালেন্স নষ্ট হয়ে গেছে, আপনি খুব শীঘ্রই দেখবেন সৌদি আরবে ব্যালেন্স নষ্ট হয়ে গেছে। সো এখন এগুলোর একটা বড় সম্ভাবনা হলো এগুলোর মাধ্যমে যে মিডল ইস্টে আবার কেয়স তৈরি হবে। এটা একটা বড় সম্ভাবনা আছে। আমরা আশা করি হবে না, আমরা দোয়া করি হবে না, বাট সম্ভাবনাটা বাড়ছে হবার। সৌদিতে কি গণতন্ত্র ফিরতে পারে কিনা? এই মুহূর্তে গণতন্ত্র সৌদি আরবে আসার কোনো মানে খুব বড় কোনো সম্ভাবনা নেই। কারণ দেখেন, গণতন্ত্র আসার জন্য যখন আন্দোলন হয়, এই আন্দোলনটা তো আপনার একটা ফার্স্ট ইউজুয়ালি যেটা হয়ে থাকে যে শহুরে মিডল ক্লাস, এডুকেটেড মিডল ক্লাস থেকে আসে। তো সৌদি আরবে এডুকেটেড মিডল ক্লাস আপনার কি বলো না, এই মুহূর্ত পর্যন্ত তারা স্টেট ফান্ডে মোটামুটি আরামায়েশের জীবন যাপন করে। তবে একটা ছোট্ট সম্ভাবনা দ্বারা হতে পারে, এখন হঠাৎ এই জিনিসগুলো কি যেগুলো এত আনসার্টেন, যে কখন ছোট থেকে বড় হয়ে যায়, কখন বাস্তবায়ন হয়ে যায় বলা মুশকিল। তো দূর থেকে দেখে এতটুকু বলা যায় যে সৌদি আরবে যেহেতু এখন লিবারালাইজেশন প্রসেস শুরু করেছে, আপনার এমবিএস মোহাম্মদ বিন সুলতান রাজার ছেলে আর কি, উনি যেহেতু শুরু করেছেন, হিজ হাইনেস মোহাম্মদ বিন সুলতান লিবারালাইজেশন প্রসেস শুরু করেছে। এই লিবারালাইজেশন প্রসেসের মাধ্যমে এই যে আপনার আপনার শহুরে দ্য আরবান মিডল ক্লাস, এরা আরও নতুন অধিকার পাওয়া শুরু করবে। এবং এইখানে যে জিনিসটা অনেক জায়গায় হয়েছে এর আগে, যে নতুন কিছু অধিকার পাওয়ার পর আরও বেশি অধিকার মানুষের চাওয়া থাকে, ওই সময়গুলোয় ডিসরাপশনের একটা বড় সম্ভাবনা থাকে। ওই জায়গা থেকে ইম্পসিবল না যে এই জিনিসগুলো যখন হচ্ছে, এই ডিসরাপশনের একটা সম্ভাবনা ইম্পসিবল না। তবে আমি এটাকে মানে খুব বেশি সম্ভাবনা আছে বলে আমি মনে করি না এই মুহূর্তে।